নমস্কার বন্ধুরা, এডুকালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা দেখো অনলাইন কাউন্সিলিং অর অ্যাডমিশন প্রসিডিওর টু ডিপ্লোমা কোর্সেস ফর দ্য অ্যাকাডেমিক সেশন 2023 এবং 24 শিক্ষাবর্ষ নিয়ে আলোচনা করব। তো আমাদের কাছে দেখতেই পাচ্ছ কাউন্সিলের একদম অফিসিয়াল যে প্রসিডিওর, কিভাবে তোমরা কাউন্সিলিং করবে, কিভাবে তোমাদের চয়েস ফিলিং করবে, তো তার রিলেটেড যে একদম লেটেস্ট নিউজ কিন্তু আমাদের কাছে চলে এসছে। এটা দেখতেই পাচ্ছ 2021-22-এর কিন্তু অ্যাকাডেমিক সেশনের নিউজ, কিন্তু 2023-24 বা 22-23 শিক্ষাবর্ষ সব শিক্ষাবর্ষে কিন্তু এরকমই ফিল আপ হয়। সবার প্রথমে দেখো অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। ইন দ্য নিউ রেজিস্ট্রেশন সেকশন ডু ফলোয়িং অ্যাকশনস, রেফার র্যাঙ্ক কার্ড, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, ক্লিক প্রসিড বাটন। তো তোমাকে সেখানে তোমার অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বারটা দিতে হবে এবং প্রসিড করতে হবে। এরপর দেখো একটা তোমার মোবাইল যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে তার মধ্যে কিন্তু ওটিপি আসবে। কী লিখেছে? অ্যান ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট। তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা যে নাম্বারটা জেক্সপো ভোকলেটের জন্য দিয়ে রাখবে সেটা কিন্তু অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নাম্বার হতে হবে। সেই মোবাইলটা যেন তোমার কাছে থাকে, তার মধ্যে অবশ্যই তোমরা ব্যালেন্স ভরে রাখবে। এরপরে হচ্ছে এন্টার ওটিপি অ্যান্ড দেন সাবমিট, সেখানে ওটিপি দেবে এবং তোমাকে সাবমিট করতে হবে। সবার প্রথমে ধাপ হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনে বলছি। তারপরে এডিট ইওর পার্সোনাল ডিটেলস, তোমাকে সেখানে নিজের পার্সোনাল ডিটেলস আগে থেকেই দেওয়া থাকবে, তো সেগুলোকে তোমাদেরকে দেখে নিতে হবে। যদি কোনো ভুল থাকে পার্সোনাল ডিটেলসে, তো এটাই কিন্তু তোমাদের কাছে শেষ সুযোগ রয়েছে যে যখন তোমরা নিজের পার্সোনাল ডিটেলস কিন্তু ঠিক করতে পারবে। যেমন অনেকে ক্যাটাগরিতে এসসি বা এসটি সিলেক্ট করে রাখে, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তার কাছে পশ্চিমবঙ্গ সরকার বা কেন্দ্র সরকারের কোনো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব সার্টিফিকেট নেই। তবে সেক্ষেত্রে তাদের বলবো যে তারা সেটাকে এডিট করো বিভিন্নভাবে, কিন্তু পরে কিন্তু আর কোনো রকম কোনো সুযোগ থাকবে না। তারপরে অনেকের বাবার নাম ভুল থাকে বা তার ডেট অফ বার্থ ভুল থাকে, তো সেই ভুলগুলো যাতে আর না থাকে সেটা কিন্তু ঠিক করার একটি সুযোগ তোমার কাছে থাকবে। এরপরে তোমাকে এন্টার পাসওয়ার্ড অফ ইউর চয়েস অ্যান্ড দেন ক্লিক আপডেট বাটন, সেখানে তোমার পাসওয়ার্ড দিতে হবে, একটা নির্দিষ্ট পাসওয়ার্ড দিতে হবে এবং তারপরে সেখানে আপডেট বাটনে ক্লিক করতে হবে। তোমরা কোনোভাবেই কিন্তু সেই পাসওয়ার্ডটা কারু কাছে ডিসক্লোজ করবে না। এরপর হচ্ছে চেক ইউর মডিফাইড পার্সোনাল ডিটেলস অ্যান্ড দেন প্রসিড। তাহলে সবার শেষ ধাপে তোমাদের কি হবে, অনলাইন রেজিস্ট্রেশনের তুমি সব ডিটেলস চেক করে নেবে, তোমার পার্সোনাল ডিটেলস যে ঠিকঠাক আছে। একবার যে তুমি কনফার্ম বাটনে এরপর ক্লিক করে দেবে, তারপর কিন্তু কোনোভাবেই তোমার ডেটাকে আর এডিট করা সম্ভব নয়। অর্থাৎ তুমি মডিফাই করে নিলে, একবার পার্সোনাল ডিটেলস তোমরা ভালো করে চেক করে নিলে, এডিট যদি কিছু করার থাকে এডিট করে নিলে, পাসওয়ার্ড দিয়ে দিলে এবং আপডেট করে নিলে, তারপর কিন্তু কনফার্ম করে দিতে হবে। এরপর হচ্ছে অনলি আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন আ স্টুডেন্ট অর এ ক্যান্ডিডেট ক্যান ফিল আপ চয়েসেস। তারপরেই কিন্তু সাকসেসফুল রেজিস্ট্রেশনের পরেই কিন্তু একজন ক্যান্ডিডেট চয়েস ফিল আপ করতে পারবে। এরপর হচ্ছে স্টুডেন্ট লগ ইন। তারপরে তোমাকে যেখানে রেজিস্টার ক্যান্ডিডেট লগ ইন যে অপশান রয়েছে সেখানে তোমাকে যেতে হবে স্টুডেন্ট লগ ইন সেকশনে। সেখানে স্টুডেন্ট লগ ইন সেকশনে যাওয়ার পর তোমার অ্যাপ্লিকেশান যে ফর্ম নাম্বার দেওয়া থাকবে সেই অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বারটা সেখানে দিতে হবে এবং তুমি যে পাসওয়ার্ড অনলাইন রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমাকে ওখানে দিতেই হবে। তাহলে তোমাদেরকে ভালো করেই বলে রাখি, যখন অনলাইন রেজিস্ট্রেশন হবে তখন তোমরা সেই পাসওয়ার্ডটা কিন্তু খুব ভালো করে যত্ন করে রেখে দেবে, খাতায় লিখে নেবে এবং গুগলেও তোমরা কিন্তু সেভ করে নিতে পারো, যাতে কোনোভাবেই কিন্তু পাসওয়ার্ডটা না হারিয়ে যায়। যদি পাসওয়ার্ডটা একবার হারিয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে তোমাদের ফার্দার আগে এগোনোর জন্য। এরপরে দেখো লগ ইন বলে যে পেজ পাবে এবং লগ ইন করে তুমি নতুন পেজে এন্টার হতে পারবে। এরপর হচ্ছে চয়েস ফিলিং। চয়েস ফিলিং সেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে পরে আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে আমাদের কাউন্সিল কি বলছে আমরা সেটা দেখে নিই। বলছে দেখো গো টু চয়েস ফিলিং অফ দ্য ওয়েবসাইট যেখানে চয়েস ফিলিং অপশান থাকবে সেখানে যেতে হবে। তারপর চুজ মিনস ইনস্টিটিউট ব্রাঞ্চ কম্বিনেশান এক্সাম্পলস, যেমন এপিসি রয় মেকানিক্যাল, তোমাকে সেখানে অনেকগুলো কলেজের লিস্ট থাকবে, তার মধ্যে থেকে তোমাকে ধরো তুমি ভর্তি হতে চাইছো এপিসি রয় মেকানিক্যালে বা এপিসি রয় ইলেকট্রিক্যালে, তাহলে সেটাকে তোমাকে চুজ করতে হবে। এরপর কি বলছে, অ্যাড কম্বিনেশান অফ ইনস্টিটিউটস অ্যান্ড ব্রাঞ্চ 1 by 1 অ্যাজ পার ইয়োর প্রেফারেন্স। ধরো
তোমার হচ্ছে প্রথম চয়েস তুমি রাখতে চাও যে এপিসি রয় পলিটেকনিক, দ্বিতীয় চয়েস রাখতে চাও তুমি আরামবাগ পলিটেকনিক, তৃতীয় চয়েস রাখতে চাও তুমি নেতা বা যে কোনো একটা কলেজ তুমি রাখতে চাও, রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির, বা চতুর্থ চয়েসে তুমি আসানসোল পলিটেকনিক, পঞ্চম চয়েসে তুমি শিলিগুড়ি পলিটেকনিক, এরকম রাখলে এরপর কি হচ্ছে তুমি নিজের কম্বিনেশন অনুযায়ী ইনস্টিটিউট এবং ব্রাঞ্চকে সাজাতে হবে। এরপর দেখো তোমার একটা নির্দিষ্ট ভ্যালিড একটা র্যাঙ্ক এসছে, তো সেই র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু তোমার তারপরে কলেজ পাওয়া নির্ভর করছে। এবার আমি তোমাদেরকে বলবো যে অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু মনে করে যে এপিসি রয় পলিটেকনিক বা সেন্ট্রাল কলকাতা বা বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি বা নর্থ ক্যালকাটা এসবে যাবে। আবার কিছু স্টুডেন্ট থাকবে যারা চাইবে যে নিজের ডিস্ট্রিক্টের আশেপাশে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোকে সাজাতে। যেমন আমি বলছি যে ওয়েস্ট বর্ধমান, পশ্চিম বর্ধমান যেটা, সে পশ্চিম বর্ধমানের আন্ডারে যে ভালো সরকারি পলিটেকনিক কলেজগুলো রয়েছে সেগুলো হচ্ছে কন্যাপুর পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক এবং হরশঙ্কর ভট্টাচার্য পলিটেকনিক। তো এরকম যে পলিটেকনিকগুলো রয়েছে তার মধ্যে ধরো আসানসোল পলিটেকনিক সব থেকে ভালো এবং তুমি চাও যে আসানসোল পলিটেকনিকে আমার একটা সিট সিকিওর হোক, সেক্ষেত্রে তুমি আসানসোল পলিটেকনিক ইলেকট্রিক্যাল ধরো, তাহলে আসানসোল পলিটেকনিক ইলেকট্রিক্যালটাকে আগে রাখলে, তারপরে আসানসোল পলিটেকনিক মেকানিক্যাল, তারপরে আসানসোল পলিটেকনিক সিভিল, তারপর আসানসোল পলিটেকনিক মেটালার্জি, তারপর আসানসোল পলিটেকনিক মাইনিং, তারপর আসানসোল পলিটেকনিক মাইন সার্ভে। এটা হচ্ছে তোমার প্রেফারেন্স। সেক্ষেত্রে তুমি সেরকমও করতে পারো যে আসানসোল পলিটেকনিকের কলেজগুলোকে পরপর সাজালে, বা আবার তুমি এরকম করতে পারো একটা আসানসোল পলিটেকনিক ইলেকট্রিক্যাল দিলে, তারপরে তুমি দিলে এপিসি রয় পলিটেকনিক মেকানিক্যাল, এরকমও তুমি দিতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। অ্যাড ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েসেস টু ইনক্রিজ ইউর চান্স অফ গেটিং অ্যালোটেড আ সিট। একটা সিট পাওয়ার জন্য তুমি সেখানে ম্যাক্সিমাম নাম্বার তুমি চয়েস দিতে পারো। ধরো তোমার কাছে 170টা হচ্ছে পলিটেকনিক রয়েছে, তুমি সেক্ষেত্রে 170টা পলিটেকনিকের যে ধরো 5 সব মিলিয়ে হচ্ছে টোটাল 500টা চয়েস হচ্ছে, তাহলে তুমি 500টাও দিতে পারো, তাতে তোমার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এরপর যে তুমি চয়েস ফিলিং করে নিলে একটা তুমি চয়েস ফিলিংয়ে সাজিয়ে নিলে ইনস্টিটিউট এবং ব্রাঞ্চগুলোকে, তারপর তুমি নিজের যে চয়েস সেগুলোকে কিন্তু সেভ করে নেবে। সবার প্রথমেই বলবো কিন্তু সেভটা মোস্ট ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে টেক প্রিন্ট আউট অফ দ্য চয়েস ফিল্ড বাই ইউ। তুমি যে চয়েস ফিলিংটা করলে তার যে প্রিন্ট আউট সেটা কিন্তু তুমি অবশ্যই বের করে রাখবে। ইউ ক্যান এডিট ইউর চয়েসেস অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ওয়ান্ট টিল ক্লোজার অফ রেজিস্ট্রেশন। যতদিন না রেজিস্ট্রেশন প্রসিডিওর শেষ হচ্ছে ততদিন কিন্তু তুমি যত চাও কিন্তু নিজের যে চয়েসগুলোকে এডিট করতে পারো, কিন্তু যতবারই তুমি নতুন চয়েস দেবে বা সেটাকে এডিট করার চেষ্টা করবে বা কোনো কলেজকে সরিয়ে দিতে চাইবে, তখন কিন্তু অবশ্যই তোমাকে সেভ যে হবে, সেভে কিন্তু তোমাকে অবশ্যই সেভ করে রাখতে হবে। আফটার ফাইনাল এন্ট্রি অফ চয়েস, ধরো আজকে হচ্ছে 25শে জুলাই, তাহলে আমার 1 আগস্ট অবধি টাইম আছে। তো 25শে জুলাই থেকে 1 আগস্ট, ধরো আজকে আমি 29শে জুলাই আমি লাস্ট আমার চয়েস ফিলিং করলাম এবং এটাকেই আমি ফাইনাল বলে ধরে নিয়েছি। তখন আমি কি করব যে 29 তারিখ বা 1 তারিখ যেদিনই হলো, 1 আগস্টই হলো, তাহলে সেদিন কিন্তু আমি সেটাকে লক করে দেব। আর যদি কোনো কারণে তুমি লক করতে ভুলে যাও, ঠিক আছে, যদি তুমি লক করতে ভুলে যাও বা টাইম পেরিয়ে যায় তোমার পুরোপুরি রেজিস্ট্রেশনের, তাহলে কিন্তু অটোমেটিক যে কলেজগুলো তুমি লাস্ট চয়েসে প্রেফারেন্সে সেভ করে রেখেছিলে সেগুলো কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। একবার যদি তুমি কোনো চয়েসকে লক করে দাও, মানে যে চয়েসে তুমি কলেজগুলো সাজিয়েছিলে এটাকে লক করে দাও, তাহলে কোনো মতে কিন্তু তোমরা এডিট করতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। যখন কোনো মতেই তুমি কিন্তু প্রথমেই সব চয়েসগুলোকে নিয়ে লক করে দেওয়ার চেষ্টা করো না। যেদিন লাস্ট ডেট সেদিন অবধি তুমি দেখবে, কারণ তোমার কাছে সেদিন অবধি চয়েস থাকছে। যতবার খুশি তুমি কিন্তু কলেজ চেঞ্জ করতে পারো, সেখানে কলেজের নাম অ্যাড করতে পারো বা কোনো কলেজকে সরিয়ে দিতে পারো, কিন্তু প্রোগ্রেসকে তোমাকে সেভ করতে হবে এবং সেভ করার সাথে সাথে কিন্তু লক করে দেওয়া চলবে না। এরপর হচ্ছে সিট অ্যালটমেন্ট। তো সিট অ্যালটমেন্ট কী বলছে, চেক ইউর অ্যালটমেন্ট ইন দ্য রেজাল্ট সেকশন অফ দ্য ওয়েবসাইট। তো যেই মাত্র তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তার কিছুদিন পর থেকেই কিন্তু তোমার একটা রেজাল্ট সেকশন ওয়েবসাইটে খুলে যাবে। তো সেখানে তুমি নিজের অ্যালটমেন্ট দেখতে পাবে। ধরো তোমার সেখানে পাসওয়ার্ড এবং তোমার অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, তুমি সেটা সেখানে টাইপ করবে এবং সাবমিট যেই মাত্র তুমি করে দেবে সেই মাত্র কিন্তু তোমার একটা রেজাল্ট শো করবে। ধরো তুমি ব্রাঞ্চ ওয়াইজ এবং কলেজ ওয়াইজ সাজিয়ে
গিয়েছিলে, তো সেক্ষেত্রে কি হচ্ছে তুমি 9 নম্বর রয়েছিল তোমার এপিসি রয় পলিটেকনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাহলে তোমাকে এখানে দেখা যাবে কংগ্র্যাচুলেশন, ইউ হ্যাভ এ সিট ইন ফার্স্ট ফেজ কাউন্সিলিং, যে তোমাকে ধন্যবাদ জানানো হচ্ছে যে তুমি প্রথম ফেজ কাউন্সিলিংয়ে কিন্তু আমাদের এপিসি রয় পলিটেকনিকে মেকানিক্যালের সিট পেয়ে গেছো। সেক্ষেত্রে তুমি সেখানে তোমার অ্যালটমেন্ট লেটারটা কিন্তু দেখতে পাবে। এরপর হচ্ছে এ ক্যান্ডিডেট হু হ্যাজ বিন অ্যালোটেড আ সিট ক্যান পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন অফ দ্য অ্যালোটেড সিট। যদি কেউ তার সেই সিটটা নিয়ে খুশি না থাকে, অর্থাৎ তুমি যে সেই এপিসি রয় পলিটেকনিকে মেকানিক্যাল পেলে সেই সিটটা নিয়ে তুমি খুশি নও, তুমি চাইছিলে যে বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমি ইলেকট্রিক্যাল ট্রেড পেতাম, সেই জায়গায় আমি কি পেয়েছি, এপিসি রয় পলিটেকনিকে মেকানিক্যাল ট্রেড পেয়েছি, সেক্ষেত্রে কিন্তু তুমি অটো আপগ্রেডেশন বলে একটা প্রসেস হয়, তো অটো আপগ্রেডেশন প্রসেস কিন্তু করতে পারো। অর ক্যান অ্যাকসেপ্ট দ্য অ্যালোটেড সিট ফর অ্যাডমিশন, বা তুমি কি করলে যে না ঠিক হয়েছে আমার সেটা ইচ্ছা নেই, আমার এপিসি রয় পলিটেকনিক আমি যেটা মেকানিক্যাল পেয়েছি তো সেটা নিয়ে এগোতে চাই, তো সেক্ষেত্রে তুমি কিন্তু সেই সিটটা অ্যাকসেপ্ট করে নিতে পারো। তার মানে তোমার কলেজে অ্যালটমেন্ট পাওয়ার পর তোমার কাছে দুটো অপশান থাকে। প্রথম অপশান হচ্ছে যে তুমি অটো আপগ্রেডেশন করো, যে না আমি এই সিটটা চাই না, আমার আশা ছিল বিড়লা ইনস্টিটিউট অফ পলিটেকনিকে ইলেকট্রিক্যাল নেওয়ার, আমি পেয়েছি এপিসি রয় পলিটেকনিকে মেকানিক্যাল। বা দ্বিতীয় ক্ষেত্রে কি হতে পারে যে না তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে চাইছো বা অ্যালোটেড করে নিতে চাইছো অ্যাডমিশনের জন্য। এরপর বলছে যে ক্যান্ডিডেট হ্যাভিং অ্যালোটেড দেয়ার ফার্স্ট প্রায়োরিটাইজ সিটস উইল নট বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন প্রসেস। ধরো এবার চয়েস ফিলিংয়ে কী হলো, তুমি সবার প্রথমে এপিসি রয় পলিটেকনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রেখেছিলে এবং তুমি কিন্তু এপিসি রয় পলিটেকনিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংই পেলে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার কাছে অটো আপগ্রেডেশনের কোনো সুযোগ থাকবে না। তার কারণ কি, তুমি যেটা চাইছিলে তুমি তো সেটাকেই অবশ্যই প্রথমে রাখবে। তোমার যদি আসানসোল পলিটেকনিক, এপিসি রয় পলিটেকনিক কিছু একটা চাই, তাহলে তুমি তো সবসময় সেটাকেই ফার্স্টে রাখার চেষ্টা করবে, আর যেটা তুমি ফার্স্টে রাখবে সেটা যদি তুমি পেয়ে গেলে তাহলে তোমাকে আর কেন সুযোগ দেওয়া হবে বলো, কেন অটো আপগ্রেডেশনের সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে তো অটো আপগ্রেডেশনের কোনো কথাই আসে না। এরপর হচ্ছে ইফ নো সিট ইজ অ্যালোটেড, যদি তোমার কোনোভাবেই কিন্তু তোমার সিট না আসে, মানে তোমার চয়েস ফিলিংয়ের পরেও কোনো সিট না আসে, তাহলে তোমাকে নেক্সট ফেজের জন্য কিন্তু ওয়েট করতে হবে। দেখো ইফ নো সিট ইজ অ্যালোটেড ওয়েট ফর নেক্সট ফেজ অফ কাউন্সিলিং, তাহলে নেক্সট ফেজ কাউন্সিলিংয়ের জন্য তোমাকে ওয়েট করতে হবে। হুইচ উইল বি মেড এগেনস্ট দ্য রিমেনিং ভ্যাকেন্ট সিটের আফটার দ্য অ্যাডমিশন। ধরো প্রথম ফেজ কাউন্সিলিংয়ে এপিসি রয় পলিটেকনিকের 30টা সিট কিন্তু ফিল আপ হয়ে গেল, তোমার সেইভাবে নাম্বার কিন্তু আসেনি, র্যাঙ্ক আসেনি, তার জন্য কিন্তু তোমার সিট অ্যালট হয়নি, তাহলে তুমি কি করবে, ডাইরেক্ট কিন্তু তুমি সেকেন্ড ফেজ অফ কাউন্সিলিংয়ে যে ভ্যাকেন্ট সিটটা থাকবে তার জন্য কিন্তু তুমি অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আফটার ইচ ফেজ অফ অ্যালটমেন্ট রেজাল্ট উইল বি ইন্টিমেটেড টু দ্য ক্যান্ডিডেট থ্রু SMS ইন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে কিন্তু তোমার রেজাল্ট পাঠিয়ে দেওয়া হবে এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ আমি এই কলেজে এই সিটটা পেয়ে গেছি। তো এরপর স্টেপ নাম্বার 5-এ আমরা দেখতেই পাচ্ছি প্রিন্টিং অফ অ্যালটমেন্ট লেটার। Print your final allotment letter at the earliest if you do not wish to participate in auto upgradation and desire to take admission to the allotted seat after payment of final seat booking fee through debit card, credit card, net banking or UPI। কি বলছে, যদি তুমি আর কোনো রকম অটো আপগ্রেডেশন করতে না চাও, যে কলেজ যে ব্রাঞ্চ পেয়েছো সেটাই তোমার পছন্দের, তাহলে তুমি সেক্ষেত্রে ফাইনাল সিট বুকিং কিন্তু ফি দিয়ে দিতে পারো, যেটা আশা করি 500 টাকা মতো পড়ে। তো সেটাকে তুমি পেমেন্ট করতে পারো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের থ্রু। ইফ ইউ ওয়ান্ট টু অপ্ট ফর অটো আপগ্রেডেশন অফ ইয়ার অ্যালোটেড সিট দেন কেয়ারফুলি সিলেক্ট দ্য কারেক্ট অপশান। এরপরে যদি তুমি মনে করো যে না আমি যে কলেজ পেয়েছি সেই কলেজে খুশি নয়, তাহলে সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট অটো আপগ্রেডেশন প্রসেসে কিন্তু যেতে পারো এবং নিজের খুব কেয়ারফুলি কিন্তু সেই অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর ইফ ইউ ওয়াপ টু অটো আপগ্রেডেশন পে প্রফেশনাল সিট বুকিং ফি থ্রু ডেবিট কার্ড
ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অ্যান্ড ইউপিআই। যদি তুমি অটো আপগ্রেডেশন প্রসেসের দিকে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অটো আপগ্রেডেশনের জন্য প্রফেশনাল সিট বুকিং ফি কিন্তু দিতে হবে। সেটা 2000 টাকা মতো পড়ে। সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই থ্রু কিন্তু তুমি দিতে পারো। রিড অল ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য অ্যালটমেন্ট লেটার কেয়ারফুলি। তো অ্যালটমেন্ট লেটারে যা যা গিভেন ইনস্ট্রাকশন থাকবে সেগুলো তোমরা ভালো করে পড়ে নেবে এবং দেখে নেবে। তাছাড়া তোমাদেরকে বলবো যে অ্যালটমেন্ট লেটার সেটা প্রিন্ট আউট করার পর তার কিন্তু কতগুলো কপি জেরক্স করে রেখে দেবে। যদি পরবর্তীকালে কলেজ থেকে আবার খোঁজা হয়, একটা তো তোমাকে কলেজকে জমা দিতেই হবে, তারপরেও যদি আবার কলেজ থেকে খোঁজে সেক্ষেত্রে তোমাকে কলেজে জমা দিতে হতে পারে। তাই বলবো যে 2-3টে করে তোমরা কিন্তু তার প্রিন্ট এবং জেরক্স বের করে রেখে নেবে। হচ্ছে পেমেন্ট অফ প্রফেশনাল আর ফাইনাল সিট বুকিং ফি। তাহলে কি বলছে, এরপরে আমাদেরকে পেমেন্ট করতে হবে। ইফ ইউ ডু নট উইশ টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন প্রসেস, যদি তুমি অটো আপগ্রেডেশন প্রসেসে যেতে না চাও অ্যান্ড ডেজায়ার টু টেক অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড সিট, ইউ উইল হ্যাভ টু পে ফাইনাল সিট বুকিং ফি থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অ্যান্ড ইউপিআই। যদি তুমি অটো আপগ্রেডেশন প্রসেসে না যেতে চাও এবং ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে তুমি নিজের ফাইনাল সিট বুকিং সেক্ষেত্রে তুমি ফাইনাল সিট বুকিং করে নিতে পারো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের থ্রুতে। আর যদি তুমি অটো আপগ্রেডেশন প্রসেসে নাও তাহলেও তুমি কিন্তু সেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের থ্রুতে তারও কিন্তু ফিস পেমেন্ট করতে পারো। ইফ আ ক্যান্ডিডেট ফেলস টু পে আইদার ফাইনাল সিট বুকিং ফি অর প্রফেশনাল সিট বুকিং ফি, দ্য ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড অটোমেটিক্যালি। যদি তুমি প্রফেশনাল যে সিট বুকিং ফি বা ফাইনাল সিট বুকিং ফি তুমি না দিয়ে থাকো তাহলে কিন্তু ডাইরেক্ট তোমার কিন্তু সেখান থেকে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এত যে তুমি কিছু করলে তার কিন্তু ফল কিন্তু নেট ফল 0 হয়ে যাবে। অপশনিং ফর অটো আপগ্রেডেশন অ্যান্ড পেমেন্ট দেয়ারফর ডু নট ইনশিওর অটো আপগ্রেডেশন অফ দ্য অ্যালোটেড সিট। হাউএভার দ্য অ্যালোটেড সিট shall remain booked for the candidate until a new seat from higher order choices is allotted। ধরো আমি বললাম যে তুমি 9 নম্বরে আসানসোল পলিটেকনিক মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়েছো, এবার তুমি কি হলো অটো আপগ্রেডেশন প্রসেসে গেলে এবং সেক্ষেত্রে তুমি হায়ার কোনো কলেজ পেয়ে গেলে সেটা তো ভালোই। আর যদি না পেলে তাহলে কিন্তু যে আসানসোল পলিটেকনিকের মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সিটটা কিন্তু তোমার কাছে বুক থেকেই যাবে। এরপরে তুমি যদি অন্য কলেজ পাও, উপরের কলেজ তো ভালো, না পেলে কিন্তু ওই সিটটাই তোমাকে নিতে হবে। ইফ এনি প্রফেশনালি অ্যালোটেড সিট ইজ আপগ্রেডেড ইন সাবসিকুয়েন্ট ফেজেস অফ অ্যালটমেন্ট, ফর্মার উইল বি অটোমেটিক্যালি ক্যান্সেলড অ্যান্ড উইল বি রিপ্লেসেড বাই দ্য আপগ্রেডেড সিট। তাহলে তোমার কী হবে, সেক্ষেত্রে তুমি যে নতুন যে সিটটা পেয়েছো, আপগ্রেডেড সিটটা পেয়েছো, সেখানেই কিন্তু তোমার অ্যালোটেড সিট কিন্তু তুমি পেয়ে যাবে। এরপরে তোমাকে কি করতে হবে দেখো, সেন্ডিং অফ ডকুমেন্ট ফর ভ্যারিফিকেশানের জন্য তোমাকে ডকুমেন্ট সেন্ড করতে হবে। এটা হচ্ছে স্টেপ নাম্বার 7 এবং এটাই মোটামুটি এক্ষেত্রে কিন্তু লাস্ট ডেট কাউন্সিলিংয়ের। এবার দেখো, অন টেকিং প্রিন্ট আউট অফ ফাইনাল অ্যালটমেন্ট লেটার আফটার মেকিং ফাইনাল সিট বুকিং ফি থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অ্যান্ড ইউপিআই, এ ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সেন্ড দ্য স্ক্যান কপিজ অফ দ্য ডকুমেন্ট মেনশনড ইন দ্য ফাইনাল অ্যালটমেন্ট লেটার through mail to confirm admission on or before the specified last date for respective phases। কি বলছে, এরপর তুমি যেই মাত্র ফাইনাল অ্যালটমেন্ট লেটারটা নিয়ে নিলে এবং ফাইনাল সিট বুকিং করে নিলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই থ্রুতে, তাহলে তারপরে তোমাকে সেখানে একটা কিন্তু মেল আইডি দেওয়া থাকবে। তো সেই মেল আইডিতে কিন্তু তোমার ডকুমেন্ট যেগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো কিন্তু ভ্যারিফিকেশানের জন্য দিতে হবে লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার আগে পর্যন্ত। এক্ষেত্রেও যদি তোমার কিছু ভুল হয় তা সেক্ষেত্রেও কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হওয়ার অনেক চান্স থাকে। তো এরপর কি হচ্ছে বলছে, the final allotment letter through mail, he or she has to pay admission related fees separately to the bank account to the concerned institute through NFTs RTGS, the copy of which will have to be sent through mail along with the required documents mentioned in the final allotment letter। Admission to the allotted seat is subject to verification of all relevant documents। তোমার কাছে সেই relevant document থাকতেই হবে যেটা কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য প্রয়োজন। Admission to the allotted seat is subject
connected to verification of all the relevant documents. Candidate is liable to be cancelled if the candidate fails to produce any of the document in original before the verifying authority or produces fake document at the time of physical reporting at the institute after normalizing of the present situation, and his or her allotted set will be cancelled automatically. যদি কোনো স্টুডেন্ট এই যে ডকুমেন্ট ভেরিফিকেশান করতে ভুলে যায় বা ঠিকমতো ডকুমেন্ট ভেরিফিকেশান না করে বা তার ডকুমেন্টে কোনো ফেক ব্যাপার থাকে, ফেক ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এরপর দেখো লাস্ট ডেট অফ সেন্ডিং স্ক্যান কপি অফ ডকুমেন্ট টু দ্য ইনস্টিটিউট উইল বি স্পেসিফাইড in the allotment letter. After the specified last date, no mail will be entered by the institute and will not allow provisional admission. লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর কোনো মতেই আর স্ক্যান কপি যে ডকুমেন্টগুলো সেগুলো তোমরা পাঠাতে পারবে না। ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দেয়ার স্ক্যান কপি ফর দ্য ফলোয়িং ডকুমেন্ট ফর ভেরিফিকেশান অ্যান্ড অ্যালাউইং প্রভিশনাল অ্যাডমিশন ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস অনলি। ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেসে অ্যাডমিশনের জন্য যখন আমাদেরকে স্ক্যান কপি পাঠাতে হবে তখন আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। দেখো প্রথমে হচ্ছে আমার র্যাঙ্ক কার্ড লাগবে, 2 নম্বর হচ্ছে ফাইনাল অ্যালটমেন্ট লেটার যেটা তুমি চয়েস ফিলিং এবং অ্যালটমেন্ট সিট বুকিংয়ের পর পেয়ে যাবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ এজ প্রুফ হিসেবে মাধ্যমিক বা মাধ্যমিক সমসাময়িক যে পরীক্ষাগুলো হয় সেটা তোমাকে প্রুফ দিতে হবে। মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মাধ্যমিক এক্সামের তোমার মার্কশিট জমা দিতে হবে। যদি কারো রিজার্ভেশন থাকে যেমন এসসি এসটি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, ওবিসি এ, ওবিসি বি, এলএলকিউ, টিএফডব্লিউ, ইডব্লিউএস, এই যদি এগুলো থাকে রিজার্ভেশন তাহলে তার কিন্তু যথোপযুক্ত ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। এরপর হচ্ছে প্রুফ অফ পেমেন্ট ফর পেমেন্ট অ্যাডমিশন রিলেটেড ফিজ থ্রু এনএফটিস অ্যান্ড আরটিজিএস এর শুরুতে যে তুমি পেমেন্ট করেছো তার কিন্তু প্রুফ তোমাকে দিতে হবে। এরপর দেখো ফর অ্যাডমিশন ইন সেকেন্ড ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস অনলি, সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাকে একই ডকুমেন্ট যেমন র্যাঙ্ক কার্ড, ফাইনাল অ্যালটমেন্ট লেটার, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান, মার্কশিট আর সার্টিফিকেট এগুলো তো তোমার লাগবেই। তাছাড়া তোমার ভোকেশনালে যে 2 বছর তোমার ক্লাস হয়েছে বা আইটিআই যে তোমার এক্সাম রেজাল্ট যেটা সেটাও তোমার সাবমিট করতে হবে। তার সাহায্যে রেজিস্ট্রেশন রিলেটেড যে সার্টিফিকেট সেটা লাগবে যদি তুমি জেনারেল কাস্ট না হয়ে থাকো। আর প্রুফ অফ পেমেন্ট, তুমি পেমেন্ট করেছো তার প্রুফ দিতে হবে। এবার যখন ক্যান্ডিডেটরা কলেজে ডাইরেক্ট যখন অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু তাকে অবশ্যই মেডিকেল ফিটনেস, অ্যান্টি র্যাগিং এফিডেভিট এবং ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হবে। তো সেগুলো আমরা সেপারেটলি অন্য ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ কাউন্সিলিং প্রসেস স্টেপ বাই স্টেপ কিন্তু বলে দিলাম। এরপর যখন কিন্তু কাউন্সিলিং স্টার্ট হবে তখন কিন্তু সমস্তটাই দেখিয়ে দেওয়া হবে। তো তোমরা এই চ্যানেল থেকে এই কাউন্সিলিং রিলেটেড সমস্ত ভিডিও পেয়ে যাবে। তো এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ বন্ধুরা।